আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 40 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ভোরের দিকে নতুন বউকে নিয়ে সবাই রহমান বাড়িতে পৌঁছালো। সবাই যেহেতু ক্লান্ত ছিল তাই সব নিয়ম কানুন মেনে বউকে বাড়ির ভিতরে নিয়ে এসে রেস্ট নিতে গিয়েছে যে যার রুমে। একটু আরাম করে না হয় বাকি কাজ করা যাবে। হালকা ফুলে সজ্জিত বাসর ঘর। মেঘলা ফ্রেশ হয়ে এসে শুয়েছে। একটু পর রোহিত এসে দরজা বন্ধ করে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে সোজা বউয়ের কাছে গিয়ে কোনো কথা ছাড়াই চুমু খেতে শুরু করলো। স্বামীর এহেন কাজে মেঘলা হুসকুচিয়ে উঠল। সে দুহাত নিজের উপর পড়ে থাকা শরীরটাকে ঠেলতে শুরু করলো, কিন্তু রোহিত একটু নড়ল না, বরং মেয়েটার দুহাত বিছানার সাথে চেপে ধরে উষ্ঠদয় আঁকড়ে ধরল। রোহিত প্লিজ না, আমি ক্লান্ত, আমাকে ঘুমাতে দাও। এসব এসব রাতে হ্যাঁ। রোহিত এক হাতে মেয়েটার শাড়ি কুচি খুলতে খুলতে হিসিয়ে বলল, তুই তো তোর বাপের বাড়িতে আরাম করে বসেছিলি, আর আমি জার্নি করে গেলাম আর এলাম, সেখানে তো আমার ক্লান্ত হওয়ার কথা, তাহলে তুই ক্লান্ত হলি কেন? একটু থেমে পুনরায় হিসেল। সমস্যা নেই মেঘজান, তোর ক্লান্তি না হয় আর একটু বাড়িয়ে দেই। এত বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষাই করেছি, তাই আজ আর একটু অপেক্ষা নয়। তুই শুধু দেখ আর অনুভব কর আমি তোকে আজ ঠিক কতটা ভালোবাসি। মেঘলা লজ্জায় ভয়ে থরথর করে কাঁপছে। বাধা দিতে চেয়েও আর বাধা দিতে পারল না। অসভ্য লোকটা তার বাধা মানবে তো? মেঘলা স্বামীর এলোমেলো স্পর্শে আখি জুড়া বুঝে নিল। এতপর তার পরনের শাড়ির জায়গা হয়ে সবেত মেঝেতে। আলো নিজের ক্লান্ত শরীরটাকে কোনো রকমে টেনে টুনে দোতলায় নিয়ে এলো। ঘুমের সে এক প্রকার ঢুলছে। চলন্ত গাড়ি এসে আবার ঘুমাতে পারে না। ফলস্বরূপ পুরো রাত পেঁচার মতো জেগেছিল। নিজের রুমে এসে দেখে সোফায় শরীর এলিয়ে দিয়ে পিছনে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে আধার স্যার। আলো নজর সরিয়ে নিতেই কিছু একটা খেয়াল করে চমকে উঠে স্যারের ব্যান্ডেজ করা ডান হাতের দিকে তাকায়। মানুষটা ব্যথা পেয়েছে ভাবতে এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে তড়িঘড়ি করে ছুটে এসে পাশে বসলো। তারপর আস্তে করে হাতটা নিজের কুলের উপর নিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার হাতে? আঘাত পেলেন কিভাবে? আধার মেয়েটার কোল থেকে নিজের হাত সরিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি। আলোকে একবার চোখে পল্লব ঝাপটিয়ে অশ্রু পড়া থেকে বন্ধ করলো। সে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটতে হাঁটতে শান্ত গলায় বলল, আঘাত করার ইচ্ছে হলে আমাকে করুন, তবু আমার জন্য শুধু শুধু নিজেকে আঘাত করবেন না প্লিজ। এই কথা বলে আলো 8 বক্স নিয়ে এসে আবারও বসলো মানুষটার পাশে। কাপা কাপা হাতে সেরে ডান হাতটা ধরতে যাবে, তখনই আধা সোজা হয়ে বসে মেয়েটার কাছ থেকে 8 বক্স নিয়ে বলল, আমি নিজে ব্যান্ডেজ করে চেঞ্জ করতে পারবো, তুমি রেস্ট নাও। আলো বেশ অনেকটা সময় নিয়ে এই সুন্দর মুখশ্রীর দিকে তাকিয়ে থাকলো। তারপর আড়লে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল ওয়াশরুমে। একটু সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে খেয়াল করলো স্যার সোফায় শুয়েছে। আলো নিজেকে সামলিয়ে বারান্দায় চলে গেল। তারপর ওখানে দেয়ালের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল এবং একসময় ঘুমিয়েও গেল। আধার ঘুমায়নি। সে উঠে বারান্দায় এসে ঘুমন্ত মেয়েটাকে পাজা কুলে তুলে নিয়ে রুমে গেল। নরম বিছানায় সাবধানে শুয়ে দিয়ে এসে কপালে মাঝে ছুট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, আমার সব প্রশ্নের উত্তর ও নিজে অবাধ্য অনুভূতি সম্পর্কে জানতে হলেও আমাদের ক্ষণিকের জন্য দূরত্ব প্রয়োজন। এই কথা বলে আবারও ঠোঁট ছোঁয়ালো মেয়েটার কপালে। সরে যাওয়ার সময় অনুভব করলো আলো ঘুমের ঘরে এক হাত তার টি শার্টের গলার খামচে ধরেছে। রক্তিম ঠোঁট নড়িয়ে কি যেন বিড়বিড় করে বলছে। আধার অপলোক নয়নে মাসুম চেহারার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি মেয়েটার লালচে ঠোঁটের দিকে লিপিবদ্ধ। সে বাম হাতের 20টা আঙ্গুল দিয়ে মেয়েটার নরম ঠোঁট ছুঁয়ে দিল। এই বিয়াদব ঠোঁট জোড়া তাকে অনেকবার ছুঁয়েছে। আচ্ছা, সে যদি এখন একটু ছুঁয়ে দেয় তাহলে কি খুব বেশি অন্যায় হয়ে যাবে? কোনো জবাব পেল না আধার। কিছুক্ষণ চুপ করে থেকে সহসায় মেয়েটার 2 গাল চেপে ধরে মাথা নিচু করে ঠোঁটের মাঝে নিজের ঠোঁট চেপে ধরল। মুহূর্তেই সে অন্য দুনিয়ায় হারিয়ে গেল। ঘুমন্ত অবস্থায় আলো নিঃশ্বাস নিতে না পেরে 2 হাত চাদর খামচে ধরে ছটফটিয়ে উঠল। এটা টের পেতেই আধা চোট করে মেয়েটার উষ্ঠ ছেড়ে ভেজা ঠোঁট মুছে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আলোর ঘুম পুরোপুরি ভেঙে যেতেই সে ধরপড়ে উঠে বসে হাঁপাতে লাগলো। বুকের কাছটায় জামা খামচে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু তার হঠাৎ করে এমন কেন হচ্ছে? মনে হচ্ছিল কেউ তার নিঃশ্বাস আটকিয়ে রেখেছিল। তখনই খেয়াল করলো সে রুমে। আর ওয়াশরুম থেকে স্যারকে বের হতে দেখে আলো বালিশ ছুঁড়ে মেরে চিল্লিয়ে উঠল, আপনি আবার আমার ঘুমের সুযোগ নিয়ে নাক মুখ চেপে ধরে মেরে ফেলার প্ল্যান করেছিলেন তাই না? আধার ঠোঁট কামড়ে মেয়েটার রক্তিম ফুলে ওঠা ঠোঁটের দিকে তাকায়। তার বলতে ইচ্ছে করছিল, হ্যাঁ, আজ তোমাকে ঘুমের একটু হলেও সুযোগ নিয়েছি, তবে তোমাকে মেরে ফেলার জন্য নয়, বরং নিজের তৃষ্ণা তো মনের তৃষ্ণা মেটানোর জন্য। তবে মুখে বলল, কোনো প্রমাণ আছে বা তুমি আমাকে দেখেছ নিজের নাক মুখ চেপে ধরে রাখতে? আলো দমে গেল। আসলেই তো, সে দেখেনি তো এমন কিছু। নিজের মাথায় চুলকে বিড়বিড় করে বলল, তাহলে আমার শ্বাস প্রশ্বাস এমন অস্বাভাবিক হলো কেন? আদার ফ্লোর থেকে বালিশ তুলে বিছানায় রেখে শান্ত গলায় বলল, হতে পারে স্বপ্নে কেউ তোমার নাক মুখ চেপে ধরেছিল, তাই এমনটা মনে হচ্ছে। স্বপ্নে আবার কে ধরবে? নিশ্চয়ই আপনি ধরেছেন, কারণ এখন তো আপনি আমার থেকে মুক্তি চান।
আদার কিছু না বলে আলোর পাশে এসে শুয়ে পড়ল। তারপর মেয়েটাকে টেনে নিজের বুকের উপর নিয়ে আসতে আলো সরে গিয়ে বলল, আমি আর আপনার বুকে কখনোই থাকবো না। আদার কপাল কুঁচকে আবারও মেয়েটাকে টেনে বুকের উপর নিয়ে এলো, কিন্তু আলো এক প্রকার যুদ্ধ করে নিজেকে সরিয়ে নিল। ঠিক তখন অনুভব করলো তার শরীরের উপর অসভ্য লোকটা নিজে উঠে এসেছে। আদার ঘাড়ে মুখ গুজে শান্ত গলায় বলল, ঠিক আছে, তুমি আমার বুকে না থাকো, কিন্তু আমি তোমার বুকে থাকবো। আলো কান্না আটকিয়ে জিজ্ঞেস করলো, কেন? আদার বুকের উপর মাথা রেখে শব্দ করে নিঃশ্বাস ছেড়ে ওই স্পষ্ট সুরে বলল, কারণ আমি এখানে শান্তি পাই, খুব শান্তি পাই, ঠিক যেমনটা আমি আমার মায়ের বুকে মাথা রেখে পেতাম। আলো প্রতি উত্তরে কিছু না বলে ফুপিয়ে কেঁদে উঠল। দুহাতে মানুষটাকে এলো পাথারে মারতে মারতে চিৎকার করে বলে উঠল, আপনি এমন কেন? আমাকে আপনার মানুষ মনে হয় না? সবসময় নিজের মতো করে চলবেন, আপনি নিজ থেকে আমার কাছে আসবেন, আবার হঠাৎই বলবেন দূরে থাকতে। আমি দূরে থাকতে চাইলে আপনি আবার আমার কাছে আসবেন, অথচ আমি আপনার কাছে একটু গেলে আপনি বিরক্ত হন। না আমাকে সহ্য করতে পারেন, আর না আমাকে ফেলতে পারেন। আপনি আসলে কি চান বলুন তো? নাকি এভাবে আমাকে কষ্ট দিয়ে শেষ করে দিতে চান? আদার চোখ বুজে নিল তার আসলে কি চাই সেটা তো নিজেই বুঝতে পারছে না, তবে এটুকুই ঠিকই উপলব্ধি করতে পারছে তার হৃদয় কিছু একটা হয়েছে। নয়তো বেহায়ার মনটাই কেন বারবার মেয়েটার কাছে আসতে যাচ্ছে, এসব তাকে কখনো হয়নি। সে যথেষ্ট ধৈর্যবান পুরুষ, তাহলে এখন কেন সে অবদ্ধ হচ্ছে? তবে কি সে সত্যি সত্যি মেয়েটাকে? আর ভাবতে পারলো না আধার তড়িঘড়ি করে মেয়েটার উপর থেকে সরে গেল এবং বিছানা থেকে নেমে আলমারি খুলে নিজের পোশাক বের করে ব্যাগে ভরতে লাগলো। তার মনে সকল প্রশ্নের উত্তর এখন শুধু একজনের কাছে পাওয়া যাবে, আর সেটা হচ্ছে তার দাদা যান, যাকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। কোথায় যাচ্ছেন? বাড়িতে। কেন? তোমাকে কৌফিয়ত দিতে বাধ্য নই আমি। এই কথা বলে আধার চলে গিয়েও আবার ফিরে এসে আলোর উদ্দেশ্যে বলল, আমি এসে তোমাকে নিয়ে যাব, নয়তো তুমি চলে এসো। আলো তাচ্ছিল্য সুরেই বলল, আর যদি না যায় তাহলে? তাহলে কি, নতুন আবার আরেকটা বিয়ে করে নিব, আর তোমার বেবি মানে টুনাটুনিকেও তাকে দিয়ে দিব, সাথেই পুরো আমিটাকেও। কথাগুলো বলে আধার চলে যায়। সে মজা করে বললেও আলোর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। পিছন ফিরে বালিশ মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। তার পুরো জীবনটাই এলোমেলো হয়ে গেল এক মরিচিকার ভালোবেসে, যার শেষে পরিণাম আদৌ কেমন জানা নেই, শুধু জানে তার হৃদয়টা ভেঙেছে। দুদিন হলো আলো নিজের রুমে বন্দি করে রেখেছে, না ঠিক মতো খাওয়া দাওয়া করছে আর না ঠিক মতো গোসল করেছে। সারাদিন বিছানায় পড়ে থাকে, যখন খুব বেশি খিদে লাগে তখন একটু শুকনো খাবার খায়। এই 2 দিন চোখের নিচে কালি পড়ে গিয়েছে। যে মেয়েটা কথা না বলে থাকতে পারতো না, সেই মেয়েটা আজ 2 দিন থেকে নিশ্চুপ, মুখে হাসি তো কবেই গায়েব হয়ে গেছে। সের ওই দিন চলে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি, তাকে নিতেও আসেনি, আর সেও নিজ থেকে যাওয়ার কিংবা যোগাযোগ করার চেষ্টা করেনি। নিজেকে আর কত ছোট করবে, কম তো হলো না, এখন না হয় নিজেকে নিয়ে ভাবা যাক। আজ মেঘলা আলোকে রুম থেকে টেনে টুনে নিয়ে এসেছে, মেয়েটাকে বকতে বকতে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। মাথা চুলের অবস্থা খারাপ, জুট বাঁধিয়ে ফেলেছে। মেয়েটার এমন শূন্যছাড়া রূপ দেখে মেঘলা মাথায় তেল দিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, বোরকে মিস করছিস? আলোর সোজা সাপটার জবাব, না। তাহলে নিজের হালে এমন করছিস কেন? অলস হয়েছি, তাই নিজের যত্ন নিতে ভালো লাগছে না। সমস্যা নেই, আমি আছি না, আমি তোরে যত্ন করে দিব। আলো কিছু বলল না। আলিয়া রহমান মেয়ের জন্য হালিম তৈরি করেছে। 2টা হালিমের বাটি নিয়ে এসে টেবিলের উপর রাখলো। আলোর নজর যেতেই মনে পড়লো খান বাড়িতে থাকাকালীন আদার ছেড়ে তাকে নিজ হাতে হালিম বানিয়ে খাওয়াচ্ছিল। আলো আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মায়ের উদ্দেশ্যে বলল, আমি খাবো না মা, তুমি আমার ভাগেটা নিয়ে নাও। আলিয়া রহমান গম্ভীর মুখে বলল, না খেয়ে খেয়ে শরীরের কী অবস্থা করেছ? আলো বিরক্তিকর কণ্ঠেই বলল, 2 বেলা না খেলে কেউ মরে যায় না। আলিয়া রহমান রেগে মেগে কিছু বলতে যাবেন, তখন মেঘলা ইশারা করে থামিয়ে দিল ওনাকে। তারপর বলল, ওর যখন ইচ্ছে করবে তখন খেয়ে নিবেনি মামুনি। আলিয়া রহমান সেখান থেকে চলে গেলেন। মেঘলা যত্নের সাথে মাথায় তেল দিয়ে চুলগুলো 2 দিক দিয়ে বিনুনি করে দিল। তারপর ধীর কণ্ঠেই বলল, আজ বিকেলে তোর ভাইয়ের সাথে ঘুরতে যাব, তুই যাবি? না। কেন? তোমাদের মাঝে আমি গিয়ে কি করব? কি করবি আবার? বসে থেকে আমাদের রোমান্স দেখবি? আলো চোখ মুখ কুচকেই বলল, আমার দেখা এত শখ নেই। অন্যর প্রেম দেখার শখ থাকবে কেন? তুই তো নিজেই স্বামীর আদর খেয়ে খেয়ে পোটলা হয়ে আসিস। আলো মনে মনে তাচ্ছিল সুরেই বলল, আদর? উনি আমাকে একটু ছুতে এত দ্বিধা, এত আপত্তি, এত অস্বস্তি অনুভব করে, তিনি আবার আমাকে আদর করবে? অসম্ভব। উনি পারলে ওনার কাছেই আমিটাকে ঘেঁষতে দিবে না, যেখানে আদর করাটা বিলাসিতা। বিকেলের দিকে আলোকে কোনো মতো রাজি করিয়ে নিজেদের সাথে নিয়ে এসেছে মেঘলা। ছায়ামায়া বান্ধবীদের বাসায় গিয়েছে, তাই তাদের নিয়ে আসতে পারেনি। পরবর্তীতে পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে বেরোবে। ড্রাইভিং সিটে রোহিত বসে থেকে কার ড্রাইভ করছে, আর পাশে বসা রমণীকে আর চোখে দেখছে। মেঘলা আইসক্রিম খাচ্ছে আর ব্যাক সিটে বসা আলোকের সাথে গল্প করছে। ঘুরতে এসে আলোর মনটা একটু ভালো হয়েছে।
সেও আইসক্রিম খেতে খেতে ভাবি ওরফে বড় আপুর সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। ঠিক তখনই তার নজর বাহিরে যায় এবং সঙ্গে সঙ্গে রোহিত ভাইকে গাড়ি থামাতে বলে। আলো এক দৃষ্টিতে রাস্তার ওই পাশে তাকিয়ে আছে, যেখানে আদার্সের দাঁড়িয়ে থেকে একজন রমণীর সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটাও হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। দুজনকে একসাথে দারুণ মানিয়েছে, আর মেয়েটাকে সব দিক থেকে মাশাল্লাহ তার থেকে বহুগুণ সুন্দরী এবং স্মার্ট, দেখতে শান্তশিষ্ট ভদ্রও লাগছে। আলো আনমনে হেসে হাতের অর্ধেক আইসক্রিমটা জানলার বাইরে ফেলে দিয়ে বড় ভাইকে গাড়ি স্টার্ট দিতে বলল। তারপর সিটে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। অথচ তার বুকের ভেতরটা কেমন একটা করছে। সেরে ওই দিন বলা কথাগুলো বারবার কানে কাছে ঘুরপাক খাচ্ছে। তাহলে কি মানুষটা সত্যি সত্যি তাকে ভুলে যাচ্ছে? কই, এর আগে তো কখনো তার সাথে এইভাবে হেসে হেসে কথা বলেনি, এমনকি কোনো মেয়ের আশেপাশেও যায়নি। অথচ আজ মানুষটা ওই মেয়েটার সাথে কি নির্দ্বিধায় হেসে হেসে কথা বলছে, তাও এত কাছাকাছি দাঁড়িয়ে থেকে। এইসব ভাবতে আলোর এক চোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিয়ে জানালার বাইরে খোলা আকাশের দিকে তাকালো। এটাই তাহলে তোমার শ্যামা পাখি? আধার মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। মীরা হেসে উঠে ফোনে হাস্যোজ্জ্বল রমণীর ছবিটা জুম করে দেখতে দেখতে বলল, পুচকে মেয়ে হলেও কিন্তু তোমার সাথে দারুণ মানিয়েছে ভাইয়া। তা তোমার বউয়ের সাথে কবে দেখা করাবে? আমি কিন্তু এই পিচ্চিকে ভাবি বলে ডাকতে পারবো না, তাহলে আমার শরম করবে। আধার গাড়ির সাথে হেলান দিয়ে 2 হাত প্যান্টের পকেটে গুজে শান্ত গলায় বলল, আপাতত এখন ওর বাবার বাড়িতে রয়েছে, আগামীকাল যাব নিয়ে আসতে। তুই তোর ভাইকে নিয়ে আমাদের বাড়িতে আসিস। ওই বেয়াদব দেশে ফেরার পর তো আমাদের সাথে দেখাই করিনি, শুধু ফোনে কথা হয়েছে। বড় ভাই প্রচুর ব্যস্ত মানুষ, আমাকেও সময় দেয় না, সারাক্ষণ এখানে সেখানে দৌড়ে বেড়াই। আধার বলল, গায়ক বলে কথা, সেলিব্রিটি মানুষ, একটু একটু তো ব্যস্ত থাকবেই। চলবে গাইস, পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে এই চ্যানেলে, সবাই দেখে নিন। ধন্যবাদ।